সুপ্রিয় শিক্ষার্থীরা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একলাসুর রহমান কবির, প্রভাষক রসায়ন। শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে ইতিমধ্যেই অষ্টম অধ্যায় রসায়ন শক্তির বেশ কয়েকটা ক্লাস আমরা নিয়েছি। তোমরা জানো এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। আমরা ওই অধ্যায়ের তড়িৎ পরিবাহিতা তথা তড়িৎ রসায়ন নিয়ে আমরা গত ক্লাসগুলোতে কথা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণের কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার এবং তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ নিয়ে কয়েকটা কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই খাতায় শিরোনাম দিবে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার নিঃসন্দেহে বেশ কিছু ব্যবহার আমাদের আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যবহার আমরা কথা বলবো। তোমরা দশম অধ্যায়ে আমার সাথে পড়বে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অধিক সক্রিয় ধাতুগুলোকে তার আকরিক থেকে নিষ্কাশন করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য ব্যবহার, যেখানে আমরা ধাতুকে নিষ্কাশন করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। স্নেহের শিক্ষার্থী, তাহলে লিখবে এক, ধাতু নিষ্কাশন। এক, ধাতু নিষ্কাশন। আমি একটু হিন্স দিব ধাতু নিষ্কাশনের। আমি যদি NaCl থেকে বিগলন করি, আমাদেরকে আমি এই অধ্যায়ে পড়িয়েছি, এটা হবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। তড়িৎ বিশ্লেষণ কোষে নিয়ে আমরা যখন ক্যাথোড বিক্রিয়াটা দেখব, তখন দেখব ক্যাথোড বিক্রিয়াতে সোডিয়াম প্লাস ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। এখন দেখব অ্যানোড বিক্রিয়াতে, প্রিয় শিক্ষার্থীরা, Cl মাইনাস দুইটি ইলেকট্রন ত্যাগ করে Cl2 হবে। এভাবে ক্যাথোড হতে আমরা সোডিয়াম ধাতু এবং অ্যানোড হতে ক্লোরিন গ্যাস পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু তোমাদেরকে আমি পড়াবো যে এই তড়িৎ বিশ্লেষণ করার সময় অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের সাথে বিঘাতক হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড মিশাইতে হয়, যাতে গলনাঙ্ক হ্রাস পায়। আমি ওই বিষয়টাকে এই অধ্যায়ে অবতারণা করতে চাই না, অধ্যায় 10-এ কথা বলবো। আরেকটা উদাহরণ দিই আমরা, অ্যালুমিনিয়াম অক্সাইড। যদিও এটা বক্সাইড আকরিক হিসেবে থাকবে, কিন্তু একে যদি বিগলন করি, বিগলন করলে এখান থেকে হবে অ্যালুমিনিয়াম 3+ আর 3 অক্সিজেন 2-। স্নেহের শিক্ষার্থী, এখানে আমরা দেখব ক্যাথোড বিক্রিয়া। এই ক্যাথোড বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়ে যাবে। অ্যানোড বিক্রিয়া, অ্যানায়ন যাবে অ্যানোডে, অক্সিজেন 2- -2 ইলেকট্রন অক্সিজেন। পরবর্তীতে দুইটা অক্সিজেন একসাথে যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু এবং অ্যানোড হতে অক্সিজেন গ্যাস পেতে পারো। তাহলে এটা ছিল তড়িৎ বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ। আমরা সক্রিয় ধাতু লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে নিষ্কাশন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, যারা মধ্যম সক্রিয় ধাতু বা কম সক্রিয় ধাতু, তাদের নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ না করে আমরা কার্বন বিযোজন পদ্ধতি অবলম্বন করি। তবে পরবর্তীতে আমরা যখন একে বিশুদ্ধ করতে চাব বা বিশুদ্ধ করব, তখন কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া
ব্যবহার করতে হবে, যদিও তখন তার নাম হবে তড়িৎ বিশোধন। অর্থাৎ তড়িৎ বিশোধন প্রক্রিয়ার সাহায্যে আমরা অবিশুদ্ধ আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করতে পারব। স্নেহের শিক্ষার্থী, চলো আমরা একটু দেখি কিভাবে ধাতু বিশুদ্ধীকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখব এখন দ্বিতীয় ব্যবহার, ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণ। তবে ধাতু বিশুদ্ধকরণের ক্ষেত্রে মনে রাখবে, প্রথমে কার্বন বিজারণ বা অন্য কোনো পদ্ধতিতে যখন কোনো ধাতু নিষ্কাশন করি, তাকে বিশুদ্ধকরণের জন্য এই প্রক্রিয়া অবলম্বন করার সময় অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড হিসাবে এবং যে ধাতুকে বিশুদ্ধ করতে চাই সেই বিশুদ্ধ ধাতুকে ক্যাথোডে যুক্ত করতে হয়। তখন আমরা দেখব অ্যানোড হতে ধাতুগুলো দ্রবীভূত হয়ে পরবর্তীতে ক্যাথোডে জমা হবে। আমরা এই প্রক্রিয়ায় মূলত দুইটা ধাতুকে বেশি বিশুদ্ধ করি, একটা হলো কপার আর একটা হলো জিঙ্ক। স্নেহের শিক্ষার্থী, আমরা দশম অধ্যায়ে এটা নিয়ে আবার কথা বলবো। তো চলো আগে আমরা ওদের দেখাচ্ছি কিভাবে অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবিশুদ্ধ কপারকে বলা হয় ব্লিস্টার কপার। এই ব্লিস্টার কপার থেকে আমরা বিশুদ্ধ কপার পেতে পারি কিভাবে? একটি ব্যাটারি প্লাস এবং মাইনাস দণ্ডের সাহায্যে এখানে দুইটা ধাতু মৌল যুক্ত করে দেব। এটা হলো বিশুদ্ধ ধাতু, অর্থাৎ তোমার বিশুদ্ধ কপার। যদি আমি কপার বিশুদ্ধ করি, আর এখানে হবে অবিশুদ্ধ কপার বা তোমাদের ভাষায় ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার বা অবিশুদ্ধ কপার। ওদেরকে সমস্যা মনে রাখবা যে তুমি যে ধাতুকে বিশুদ্ধ করতে চাও, যে ধাতু বিশুদ্ধ করতে চাও বা অ্যানোডে তুমি যে ধাতুটি নিয়েছো, দ্রবণে ঠিক সেই ধাতুর লবণ দেবে। তবে মূলত সালফেট লবণ বেশি নেওয়া হয়। তাহলে এখানে হবে নিঃসন্দেহে কপার সালফেট। কপার সালফেট লবণ, অর্থাৎ এখানে আছে কপার 2+ আর সালফেট 2-। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে শুনবে, এই যে কপার 2+ এই ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে। এখানে ক্যাথোড বিক্রিয়াটি হবে, খেয়াল করো, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াটি হবে কপার 2+ + 2 ইলেকট্রন কপার। তার মানে ওই দণ্ডে কপার জমা হবে। যদি এখানে দণ্ডে কপার জমা হয়, নিঃসন্দেহে দ্রবণে কপার 2+ আয়নের ঘাটতি হবে, কপার 2+ আয়নটা কমে যাবে। ঠিক সেই ঘাটতি পূরণ করার জন্য এই দণ্ড থেকে কপার নিচে নেমে আসবে, সেটা হবে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কেমন হবে? কপার -2 ইলেকট্রন কপার 2+। তাহলে তোমরা কি দেখলে? তোমরা দেখলে যে এই দণ্ড থেকে কপার দ্রবণে নেমে আসছে, এই দণ্ডে জমা হয়েছে। বা দেখতে পাবে যে এই দণ্ডটা আস্তে আস্তে মোটা হবে আর এই দণ্ডটা আস্তে আস্তে চিকন হবে। তাহলে ওই অবিশুদ্ধ কপারের যত কপারগুলো ছিল আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে বিশুদ্ধ কপারে গিয়ে জমা হবে। অর্থাৎ আমরা বিশুদ্ধ কপার পেয়ে যাব ওই ক্যাথোডে, আর অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। স্নেহের শিক্ষার্থী, এভাবে অবিশুদ্ধ কপার থেকে আমরা বিশুদ্ধ কপার পেতে পারি। তবে এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিক্রিয়া দেখতে চাই আমরা কিন্তু অবিশুদ্ধ কপারের মতো অবিশুদ্ধ জিঙ্ক থেকেও কিন্তু বিশুদ্ধ জিঙ্ক আমরা পাবো। কিভাবে? আমরা যদি দেখি, যদি আমরা এখানে দিই বিশুদ্ধ জিঙ্ক,
আর এখানে দেব হলো অবিশুদ্ধ জিঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এখানে দেব অবিশুদ্ধ জিঙ্ক, জিঙ্ক। আর এখানে হবে জিঙ্ক সালফেট দ্রবণ, অর্থাৎ এটা হবে জিঙ্ক 2+। আমরা দেখব এখানে অ্যানোড, আগে ক্যাথোডটা দেখি, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, অর্থাৎ জিঙ্ক 2+, ওই দণ্ডে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে হবে জিঙ্ক। আবার অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অর্থাৎ জিঙ্ক -2 ইলেকট্রন হবে জিঙ্ক 2+। এভাবে একটা দণ্ড ক্ষয় হবে, আরেকটা দণ্ড জমা হবে। এভাবে আমরা অবিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্ক পেতে পারি। তাহলে আমরা কিন্তু অলরেডি 2টি ব্যবহার করে ফেললাম। একটা হলো সরাসরি আকরিক থেকে বা খনিজ থেকে ধাতু নিষ্কাশন, যেটা দেখলাম হলো অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে। আরেকটি দেখলাম হলো যে অন্য কোনো প্রক্রিয়ায় যদি ধাতু নিষ্কাশন করি, যদি ধাতুটি বিশুদ্ধ না হয়, তাহলে আমরা এটাকে তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় বিশুদ্ধ ধাতু পেতে পারব। স্নেহের শিক্ষার্থী, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে তড়িৎ বিশ্লেষণের। সেটা হলো আমি যদি কোনো ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিতে চাই, স্যার কেন দেবেন? আমাদেরকে আমি আগে পড়িয়েছি অধ্যায়ের সাথে যে ধাতু অনেক সময় মরিচা পড়ে। ধাতুর উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়ার জন্য, মরিচা রোধ করার জন্য, ধাতু যাতে চকচক করে, এই জন্য কিন্তু আমরা ইলেকট্রোপ্লেটিং করে থাকি। ইলেকট্রোপ্লেটিং হলো কোনো অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় বা উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া। এটাকে আমরা বাংলায় বলি তড়িৎ প্রলেপন। চলো আমরা ওদেরকে দেখাবো তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কাজ করো, আগে তড়িৎ প্রলেপনের একটা সংজ্ঞা খাতায় লিখে নাও, তারপরে আমরা এই প্রয়োগটা দেখব। দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো ধাতু বা ধাতব বস্তুর উপর কম সক্রিয় বা উজ্জ্বল ধাতুর প্রলেপ সৃষ্টি করার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। কোনো ধাতব বস্তুর উপর মরিচা যাতে না পড়ে এবং ধাতু যাতে ক্ষয়প্রাপ্ত না হয়, এই জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ইলেকট্রোপ্লেটিং এর একটা প্রক্রিয়া লেখার পরে ওদেরকে আবার একটু বুঝিয়ে দেব। স্নেহের শিক্ষার্থীরা, মনে করো এর একটা ব্যাটারি প্লাস এবং মাইনাস। আমি এখানে একটা কথার কথা, এটা একটা ঘড়ির চেইন। ঠিক, আমি এই ঘড়ির চেইনের উপরে একটা ধাতুর প্রলেপ দিতে চাই।
ধরো এই প্রলেপ দিব হলো অবশ্যই উজ্জ্বল বা কম সক্রিয় ধাতুর প্রলেপ। এখানে সিলভার, নিকেল, ক্রোমিয়াম বা এমনকি গোল্ডের প্রলেপ দেওয়া যাবে স্নেহের শিক্ষার্থীরা। আর এই দ্রবণে রাখবো আমি সিলভার নাইট্রেট দ্রবণ। যদি আমি সিলভারের প্রলেপ দিতে চাই, এখানে থাকবে সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস। স্নেহের শিক্ষার্থী, আমাদের সবসময় ব্যাখ্যা একরকম। এই প্লাস আয়নকে এই মাইনাস দণ্ড আকর্ষণ করবে। আমার যেটার নাম অ্যানোড, আমি সরি, এটা ক্যাথোড। সবসময় ডান পাশে ক্যাথোড, আর এটা হলো আমাদের অ্যানোড। ক্যাথোড কোথা? ধাতব বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো কি হবে ক্যাথোড অর্ধ কোষ বিক্রিয়াতে। ক্যাথোড অর্ধ কোষ বিক্রিয়া, এই দ্রবণের ক্যাটায়ন সিলভার প্লাস ওই ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। অ্যানোড অর্ধ কোষ বিক্রিয়া। শিক্ষার্থীরা, যদি এখানে সিলভার আয়নটা জমা হয়ে যায়, দ্রবণে নিঃসন্দেহে সিলভার প্লাস আয়নের ঘাটতি হবে। এই ঘাটতি পূরণ করার জন্য এই দণ্ড থেকে সিলভার ধাতু নেমে আসবে, অর্থাৎ দণ্ডের সিলভার -1 ইলেকট্রন হবে সিলভার আয়ন। এভাবে আস্তে আস্তে এটা ক্ষয় হবে, আর এই ধাতুর যে ধাতব বস্তু বা গড়ির চেনের উপরে সিলভার ধাতুর প্রলেপ পড়বে। তাহলে এভাবে স্বর্ণের প্রলেপ, কপারের প্রলেপ, ক্রোমিয়ামের প্রলেপ, নিকেলের প্রলেপ দেওয়া হয় যাতে মরিচা না পড়ে। স্নেহের শিক্ষার্থীরা, এই চিত্রটা তোমাদের খাতায় আঁকবে এবং আমার সাথে একটু ব্যাখ্যা লিখবে। দেখবে এক্ষেত্রে ধাতব বস্তুকে ক্যাথোড এবং যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোডে যুক্ত করে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডে বিশুদ্ধ ধাতু জমা হবে এবং ধাতুর প্রলেপ সৃষ্টি হবে। স্নেহের শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ হল শিল্পক্ষেত্রে কস্টিক সোডার শিল্প উৎপাদন। তবে আমরা তোমাদেরকে গত ক্লাসে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম। এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ থেকে কস্টিক সোডা আমরা পেতে পারবো। চলো আমরা সেই বিক্রিয়াটা লিখি। আমরা এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে বলি ব্রাইন। এই ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা অনায়াসে সোডিয়াম ধাতু পেতে পারবো। সবাই একটু খাতায় লিখবে 4 নম্বর ব্যবহার। ব্রাইন হতে কস্টিক সোডা ও Cl2 গ্যাস উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এটা আমি অবশ্যই লিখে দিব। লিখে দেওয়ার আগে তোমরা একটু আমার ব্যাখ্যা একটু শুনো। লিখে দেওয়ার আগে আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দেব, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে। এটা ভেঙে হবে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। সম্পৃক্ত দ্রবণ নিঃসন্দেহে গাঢ় দ্রবণ, এটা হবে H প্লাস আর OH মাইনাস। প্রিয় শিক্ষার্থী,
এখানে আমাদেরকে বলেছিলাম এটাকে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে পরিবেশন করা যাবে এবং মার্কারি বা পাউডারের সাহায্য পরিবেশন করা যাবে। তবে মার্কারি বা পাউডারের সাহায্য করলে তুমি শিল্পক্ষেত্রে অধিক লাভবান হবে এবং অধিক কষ্টের সুবিধা পাবে। এখানে আমি আগে তোমাদেরকে ক্যাথোড বিক্রিয়া দেখাবো, যেখানে ক্যাথোডটা হলো মার্কারি, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এখানে সোডিয়াম প্লাস ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হবে। তবে এক্ষেত্রে মার্কারিটা তরল পদার্থ হওয়ায় সোডিয়াম প্লাস মার্কারি হবে সোডিয়াম মার্কারি দ্রবণ। শিক্ষার্থীরা নিঃসন্দেহে এখানে পানি আছে, এই সোডিয়াম মার্কারি দ্রবণে পানির সাথে বিক্রিয়া হবে, বিক্রিয়া করে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস মার্কারি। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা ক্যাথোড হতে কষ্টের সোডা পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে ক্যাথোড হতে কষ্টের সোডা পেতে পারবো। আমরা এখন দেখব অ্যানোড বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, অ্যানোড, এক্ষেত্রে অ্যানোডটা দিয়ে হলো আয়রন, আয়রন অর্ধকোষ বিক্রিয়া। চলো দেখি আমরা অ্যানোডে কি বিক্রিয়া হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছিলাম যেহেতু গাঢ় দ্রবণ, সেহেতু গাঢ় দ্রবণ হওয়ার কারণে নিঃসন্দেহে ওএস মাইনাস অপেক্ষা সিএল মাইনাসের ঘনমাত্রাটা বেশি। আর আয়রন তড়িৎদ্বার ওএস মাইনাস বা সিএল মাইনাস কোনো আয়তনকে স্পেশালি আকর্ষণ করবে না, তবে ঘনমাত্রা বেশি হওয়ার কারণে অবশ্যই সিএল মাইনাস যাবে, অর্থাৎ 2Cl মাইনাস -2 ইলেকট্রন উৎপন্ন হবে Cl2 গ্যাস। এভাবে আমি কষ্টের সোডা দ্রবণ থেকে Cl2 গ্যাস উৎপন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে পাইতে পারি। আমি একটু ব্যাখ্যা লিখব স্যার, খাতায় লেখো NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। NaCl জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। NaCl জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। প্রথম বিয়োজন বিক্রিয়াগুলো লিখে ফেলবে। এখন লিখবে একটা তড়িৎবিশ্লেষণ কোষে অ্যানোড হিসাবে আয়রন তড়িৎদ্বার এবং ক্যাথোড হিসাবে মার্কারি ব্যবহার করলে ক্যাথোডে সোডিয়াম প্লাস আয়ন গমন করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। পরবর্তীতে ক্যাথোড দ্রবণে কষ্টিক সোডা উৎপন্ন হয়। এটা আমাদের কষ্টিক সোডা। অপরদিকে অ্যানোডে বিদ্যমান আয়রনে ক্লোরিন গ্যাস জমা হবে। এই বিক্রিয়ায় উৎপন্ন কষ্টিক সোডা সাবান শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং ক্লোরিন গ্যাস জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সমাপ্তি টানছি। আমরা আগামী ক্লাসে তড়িৎ রাসায়নিক কোষ এবং গ্যাবনের কোষ নিয়ে কথা বলবো। সবাই এতক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।